আমাদের বাংলায় যে কটি কালী মন্দির আছে তাদের মধ্যে দক্ষিণেশ্বর অন্যতম, যেখানে মা কালীকে ভবতারিণী রূপে পুজো করা হয়, যেখানে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পদধূলি রেণুতে রেণুতে মিশে আছে। সেই মন্দিরের মাকে দর্শন করতে ও মন্দিরের ইতিহাস জানতে আজ আমি যাচ্ছি দক্ষিণেশ্বর। সুপ্রত বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি এখান থেকে যাচ্ছি এক মায়ের মন্দিরে, যে মায়ের মুখ দর্শন করা মাত্র আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে, মনে প্রশান্তিতে পড়ে যাবে। হ্যাঁ, সেই মায়ের মন্দিরে কিভাবে যাবেন, যেতে কত খরচ পড়বে, ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, ভোগ প্রসাদের মূল্য কত, কখন গেলে ভোগ প্রসাদ পাবেন এবং পুজোর কী নিয়ম আছে, মন্দির খোলা বন্ধের সময় সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে আমি আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে। হ্যাঁ, আমি এখান থেকে যাব ফার্স্ট বালি থেকে যাব দক্ষিণেশ্বর। সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে আমাদের দেখা হচ্ছে বালি স্টেশনে। চলুন, আমি এই 9:30 বাজে আমি নামলাম এখন এই ব্যান্ডেল হাওড়া লোকাল থেকে বালি স্টেশনে। আমি বালি স্টেশনের সামনে যাব, ওখান থেকে বালিহল ব্রিজে যাব, গিয়ে সেখান থেকে অটো টোটো বাস কী আছে সেটা ধরবো। চলুন আমার সঙ্গে, এবং বালি স্টেশনের সামনে দিয়ে আপনাদের কিন্তু নামতে হবে। চলুন, আমি এই সাবওয়ে দিয়ে নিচে নেমে গিয়ে ডান দিকে যাব। সাবওয়ে দিয়ে নিচে নেমে আমি ডান দিকে যাব। চলুন। বালি হল্টে যাবার যে ব্রিজ আছে, সেই ব্রিজের ধারে যে রাস্তা ধরে যাবেন, সেই রাস্তাটা কিন্তু সকালবেলা সবসময় জমজমাট থাকে, এবং সকালবেলা এবং সন্ধ্যেবেলা। সুতরাং এই সিঁড়ি ধরে উপরে উঠে গিয়ে কিন্তু আমাদের অটো কিংবা বাস যাই পাই সেটা ধরতে হবে। এই বালিহল্ট ব্রিজের উপর উঠে আপনারা কিন্তু এরকম বাস পাবেন যেটা দক্ষিণেশ্বর যাচ্ছে, এবং এই সামনে দিয়ে এগিয়ে গেলেই দেখুন প্রচুর বাস দাঁড়িয়ে আছে, এবং সামনে এগিয়ে গেলেই কিন্তু আপনি অটো পেয়ে যাবেন। অটো আর বাসের ভাড়া কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, 19-20। সুতরাং চলুন দেখি আমি অটো না বাস কিসে যেটা আগে পাবো সেটাতে যাব। আমি অটো করে চলে এলাম স্কাই ওয়াকের সামনে। সামনে দেখছেন নেতাজি ও রানী রাসমণির স্ট্যাচু আছে, তার উল্টো দিকের রাস্তাতে আমাকে নামিয়ে দিল। এবার আমাকে সামনে স্কাই ওয়াক যেদিকে আছে সেদিকে যেতে হবে। অটোতে আমার ভাড়া পড়েছে 10 টাকা। বাস এবং অটো সবার ভাড়াই সমান, তবে অটো কম বলে একটু বেশি দাঁড়াতে হয়। চলুন, এই হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। আমি এখান থেকেই যাব, এবং দেখতে পাচ্ছেন দুদিকে দুটো, একদিকে চলমান সিঁড়ি আছে, এমনিও সিঁড়ি আছে, আপনার যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। চলুন তাহলে এখন স্কাই ওয়াক দিয়ে উপরে ওঠা যাক। যারা শিয়ালদা থেকে ট্রেনে করে আসবেন তারা দক্ষিণেশ্বর স্টেশনে নেবে, সামনের দিক থেকে লাইন ক্রস করে তারপরে এসে স্কাই ওয়াক দেবেন। আর চলুন, সামনেই দেখছেন লেখা আছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকে কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের দোকান, কেনাকাটা করার দোকান পাবেন, এবং এখান থেকেও কিন্তু পুজো দেওয়ার সামগ্রী আপনারা নিয়ে নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানকার মানে ডালা অর্কিড বাইরে গিয়ে মন্দিরের সামনেও পুজো দেওয়ার সামগ্রী পাবেন, কিন্তু সেখানকার থেকে এখানকার সামগ্রীর ডালার দাম কম। সুতরাং আপনারা এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারেন, এবং এখানে সমস্ত রকম সব কিছুই আছে, সবটাই এখান থেকে পেয়ে যাবেন। চলুন, এই স্কাই ওয়াক দিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। স্কাই ওয়াক দিয়ে আসতে কিন্তু
দারুণ লাগে, দারুণ মানে ভালো লাগে। এবং স্কাইওয়াকের কিন্তু দুই দিক থেকেই এক্সিট আছে, একটা 2 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, যে কোনো একটা দিয়ে। আজকে 2 নম্বরটা বন্ধ আছে, 1 নম্বর খোলা আছে। চলুন 1 নম্বর দিয়ে আমি নিচে বেরোই, স্কাইওয়াকের নিচে নামি, তারপর আবার কথা হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের প্রবেশ তোরণ। আমি এখান দিয়ে যাব, যারা গাড়ি নিয়ে আসেন তারা এখান দিয়ে প্রবেশ, গাড়ি যাওয়ার রাস্তা। আর যারা পায়ে হেঁটে আসবেন দেখবেন দুদিকে, ওইদিকেও একটা গেট আছে, এদিকেও একটা গেট আছে। স্কাইওয়াক দিয়ে নামার, স্কাইওয়াক দিয়ে নামলে কিন্তু এই সামনের এই রাস্তা দিয়ে আপনাকে ভেতর যেতে হবে। দেখছেন তো, প্রবেশ তোরণ দিয়ে প্রবেশ করেই কিন্তু এইসব গাড়িগুলো, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন 4 হুইলার, তারা কিন্তু এখানে 4 হুইলার 2 হুইলার টোটাল এখানে পার্কিং করতে পারবেন। এবং এই পার্কিং গুলো কিন্তু ঘন্টা বেসিসে পার্কিং হবে। চলুন কত কি ঘন্টা পড়ছে সেটাও আপনাদের একবার জানিয়ে দিচ্ছি। পার্কিং করবে, পার্কিং এর এখানে দেখুন মানে কত কি পড়ছে সেটা বলে দিয়েছে। 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, বাস এবং ভ্যান টোটাল সবার চার্জ কিন্তু এখানে দেওয়া আছে। সিংহদুয়ার পেরোলেই গাড়ি পার্কিং এর উল্টো দিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিশাল আকার এই প্রতিচ্ছবিটি চোখে পড়বে। সামনে কিছুটা হেঁটে এলেই সামনেই দেখবেন এখানে রয়েছে মানে জুতো, মোবাইল এগুলো রাখার কাউন্টার। চলুন এইখানে কিন্তু আপনার জুতো, মোবাইল, ব্যাগ যা আছে সবটাই এখানে কাউন্টার, এখানে সবটাই রেখে যেতে হবে। দেওয়া আছে মোবাইলের জন্য 3 টাকা, হেলমেট 5 টাকা, ল্যাপটপ বা ট্যাবলেট যদি থাকে 10 টাকা, ক্যামেরা 10 টাকা, ব্যাগ 10 টাকা এবং লাগেজ ব্যাগ 20 টাকা। এই হিসেবে কিন্তু রেখে যেতে হবে। যাওয়ার সময় এখান থেকে আপনারা আবার একটা টোকেন দেবে, সেই টোকেন দেখিয়ে সেটাকে পিক করতে হবে। 19বিংশ শতকের শ্রেষ্ঠ সাধক শ্রী রামকৃষ্ণ ঠাকুরের অবাধ বিচরণ ছিল এই ভূমি। হুগলি নদীর একবারে তীরে অবস্থিত এই মন্দিরের মা কালী পূজিত হন ভবতারিণী রূপে। দক্ষিণেশ্বর মন্দিরের এন্ট্রি গেটের ঠিক ডান দিকেই দেখবেন রানী রাসমণি মন্দির। এইখানে এটা হচ্ছে রানী রাসমণি মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা লোকমাতা রানী রাসমণির মন্দির এটা। এবং ভেতরে ওনার একটি আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে কুঠিবাড়ি। এই কুঠিবাড়িতে যুগাপুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ 16 বছর এখানে বাস করেছেন এবং এখানে বিভিন্ন মহাপুরুষের আনাগোনা ছিল। কিন্তু যারা এই দক্ষিণেশ্বর মন্দিরে আসবেন তারা অবশ্যই এই কুঠিবাড়িটা একবার দর্শন করবেন। দেখুন এটা হচ্ছে নবাবখানা। এইখানে মা কিন্তু এইখানে নিচের ঘরে, এই নিচের ঘরেই থাকতেন। এখন এই নবাবখানাটাকে মায়ের মন্দির করে দেওয়া হয়েছে। এবং এইখানে আছে একটা নহবতখানা এবং নহবতখানার সামনেই কিন্তু বিভিন্ন মনীষীদের স্ট্যাচু করা আছে। যে এই মনীষীগুলো কিন্তু রামকৃষ্ণের, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ছত্রছায়ায় তারা এইখানে সাধনা করতেন এবং তাদের বিভিন্ন স্ট্যাচু করা আছে এবং দেখতে দারুণ লাগছে পার্কটা। দেখুন এখানে বিভিন্ন মনীষীদের স্ট্যাচু করা আছে।
দেখুন, এটা হচ্ছে একটা গঙ্গার ঘাট। আমি গঙ্গার ঘাটের ছবি দেখালাম না, কেন এখানে সবাই স্নান করছে, ছবি তোলাটা ঠিক লাগবে না। এইখানে হচ্ছে একটা গঙ্গা ঘাট, এখানে একটা স্নান করতে পারেন। আর একটা গঙ্গার ঘাট হচ্ছে যেটা হচ্ছে ওইখানে শিব মন্দিরের পেছন দিক দিয়ে যদি যান তাহলে ওইখানে একটা গঙ্গার ঘাট পাবেন। চলুন ওই ঘাটটাও একবার আপনাদের দেখাচ্ছি। এবং এই শিব মন্দিরের পেছন দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে সোজা গেলে কিন্তু আপনারা আর একটা ঘাট পাবেন। এই ঘাটে কিন্তু সবাই স্নান করে এবং এখান থেকে যাদের দণ্ডি খাটার ব্যাপার থাকে, যারা মনে করেন এখানে এসে দণ্ডি খেতে মায়ের পুজো দেবেন, তাদের পক্ষে কিন্তু এই যে সামনের যে ঘাটটা আছে এইটা পুরো একদম মায়ের মন্দিরের সামনে একটা দালান আছে, দালানের সোজাসুজি পুরো ঘাটটা। তারা গঙ্গা থেকে স্নান করে উঠে ডাইরেক্ট কিন্তু মায়ের ওইখানে গিয়ে পুজো দিতে পারেন দণ্ডি খেতে। এবং এখানে দেখছেন 6টা শিব মন্দির আছে এবং ওই চাঁদনি বা দালান যা বলুন না কেন, তার ওই দিকে কিন্তু আরো 6টা শিব মন্দির আছে। এবার মন্দির খোলা ও বন্ধের টাইমটা বলে দিই। মন্দির সকাল 6টার সময় খোলা হয়, বন্ধ হয় দুপুর 12:30টার সময়। তারপর কিন্তু যারা এখানে ভোগ প্রসাদ খাবেন, মন্দিরের ভেতরেই ভোগ প্রসাদ খাওয়ানো হয়, বাইরে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় না। ভুল করে কুপন কেটে বাইরে চলে আসবেন না। এবং তারপর আবার বিকেল 3টের সময় মন্দির খোলা হয়, আবার সন্ধে 7:30টার সময় মন্দির বন্ধ হয়। কুটিবাড়ির পাশেই আছে স্বামীজির এক বিশাল মূর্তি। জায়গাটা খুব মনোরম। যারা দক্ষিণেশ্বর আসেন তারা এই জায়গা আসেননি বলতে পারবেন না। এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ ছবি তোলে এবং এর ঠিক পেছনেই আছে ডালা অর্কিড। দেখুন সামনেই হচ্ছে, এটা হচ্ছে ডালা অর্কিড। এটা হচ্ছে ডালা অর্কিড। এখান থেকে আপনারা সব নিজেদের ডালাগুলো কালেক্ট করতে পারেন। চলুন আমি একবার ভেতরে যাই। পেছনেই দেখছেন এটা হচ্ছে ডালা অর্কিড। আপনারা এখান থেকে বিভিন্ন মূল্যের ডালা কালেক্ট করতে পারেন এবং এইসব দোকান থেকে ডালা নিয়ে এইখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ, সমস্ত জিনিসপত্র, জুতো, মোবাইল, ব্যাগ সব এখানে রাখতে পারেন, রেখে দেওয়া পুজো দিতে পারেন। বিভিন্ন দামের এখানে ডালা আছে। চলুন, আপনারা এখানে বিভিন্ন স্টল আছে, যে কোনো স্টল থেকে একটা স্টল থেকে ডালা সংগ্রহ করতে পারেন। এবং ডালা অর্কিডের পরে কিন্তু এখানে একটা বাজার পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের বাড়ির পুজোর জিনিস, ঠাকুরের জিনিস, সমস্ত জিনিস পেয়ে যাবেন। দেখুন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বাড়ির পুজোর জিনিস, বিভিন্ন সামগ্রী, বাড়িতে দক্ষিণেশ্বরের মোমেন্ট হিসেবে কিছু যদি নিয়ে যেতে চান বা দাদা ফটো কত করে পড়ছে? 20 টাকা, 40 টাকা, 30 টাকা, 70 টাকা, 50 টাকা। আর বড়গুলো 280 টাকা, 100 টাকা। ওকে গিফট করতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গা থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারে। এবং এই বাজারটার ঠিক পেছনেই আছে, এখানে আপনারা জল খাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন খাবার এখানে আছে দেখতেই পাচ্ছেন বিভিন্ন। আপনারা এখান থেকে সেই খাবারগুলো পুজো দিয়ে কিন্তু এখানে খেতে পারেন। বিভিন্ন রকম আছে, আইসক্রিম, ঘুগনি, পাপড়ি চাট, ঝালমুড়ি, সব কিছু ব্যবস্থা আছে এখানে। মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা এটা একটা ব্যাপার। সবাই চিন্তা করেন এই মন্দিরে ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা। অবশ্যই এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যদি সকাল 9টার মধ্যে আসেন, 9টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় এবং ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে 100 টাকা। তবে এটা একটা লিমিটেড সংখ্যক দিতে হয়, 150 থেকে 200 জন, 200টা কুপন আছে, তার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে পাবেন না। সুতরাং আপনাকে আসার সময় একটু মনে করে খেয়াল রাখবেন, যত সকালবেলা তাড়াতাড়ি আসবেন তাহলে কিন্তু ভোগ প্রসাদে পাওয়ার সংখ্যাটা বেশি। এবং ভোগ প্রসাদ কুপন মূল্য হচ্ছে 100 টাকা। যারা এখানে পুজো দিচ্ছেন, পুজো দেবার পর যদি কারোর টয়লেটের দরকার হয়, ঠিক ডালা অর্কিডের সাইড দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাতে, এই হাতে যে রাস্তাটা দেখছেন, গাড়িটা ঘুরছে, এই রাস্তা ধরে সোজা চলে এলে দেখবেন এখানে গ্যারেজ আছে, এখানে গাড়ি রাখা আছে। গ্যারেজের ঠিক উল্টো সাইডেই আছে, পেছনেই আছে টয়লেটের ব্যবস্থা, সুলভ টয়লেট আছে। সুতরাং এখানে এসে যাদের দরকার পড়ে তারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন মন্দিরের ভেতর থেকে বা মন্দিরে কোনো মোবাইল, ব্যাগ, কোনো কিছু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। সুতরাং আমি এখান দিকেই যতটা পারা যায় মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে মার মন্দিরটা। এইটা হচ্ছে মায়ের মন্দির, আর এই দিকেরটা এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এটা মায়ের মন্দির এবং ওটা নাথ মন্দির। এবার মন্দিরের ইতিহাসটা জেনে নিই। সালটা
1847 জানবাজারের জমিদারিনী কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও অন্যান্য রসদ নিয়ে নৌকা রওনা দেওয়ার জন্য প্রস্তুত। যাবার আগের দিন রাতে মা রানী রাসমণিকে স্বপ্নাদেশ দেন, কাশীতে যাবার প্রয়োজন নেই। গঙ্গা তীরে একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করলে মা সেই পুজো গ্রহণ করবেন। সেই মতো 1847 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। এই নবরত্ন মন্দিরের উচ্চতা 100 ফুট ও মন্দিরের গর্ভগৃহে সহস্র পদ্মের ওপর শায়িত মহাদেবের ওপর মা বিরাজমান। মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পর 1858 সালে মন্দিরের পূজার দায়িত্ব গ্রহণ করেন ঠাকুর রামকৃষ্ণ। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি দক্ষিণেশ্বর সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে গিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আনন্দে থাকুন।